ক্ষণকাল পূর্বেই নিদ্রায় আচ্ছন্ন হওয়া অদ্রিজার ঘুম এক ডাকেই দূরে পালালো। লোকটা ফোন করেছে বুঝতে পেরে তড়িৎ বিছানায় উঠে বসলো। অদ্রিজার কাছে মনে হলো কতদিন বাদে এই কণ্ঠস্বর শুনতে পেয়েছে সে। নীরব থেকে যেন লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে চাইল। এদিকে রুদ্ধ বউকে চুপ থাকতে দেখে ঘুমিয়ে পড়েছে ভেবে ঘুম ভাঙাতে পুনরায় বলল, আই পাখি, ঘুমিয়ে পড়েছেন? একটা আবার কথা বলুন প্লিজ। অদ্রিজার মন যেন বুঝে গেল স্বামীর অস্থিরতা। আলতো হেসে সাড়া দিতে ছোট্ট করে বলল, বলুন, শুনছি। মেয়েটার স্বর শুনে যেন রুদ্ধ কিছুটা শান্ত হলো, কিন্তু মনে হলো বউটা এখনো অভিমান করেই আছে। নিজের সিটের সাথে শরীর এলিয়ে দিয়ে আওড়ালো, কেমন আছেন বেগম? ভালো। আপনি কেমন আছেন? আপাতত কিছুটা ভালো, কিন্তু আরেকটু ভালো থাকতে চাই। জবাব পেয়ে অদ্রিজা চুপ হয়ে গেল। রুদ্ধও নীরব। অদ্রিজা জানতে চাইল না কিভাবে ভালো থাকতে পারবে লোকটা, তবে ছোট্ট করে শুধালো। খেয়েছেন রাতে? রুদ্ধর এসব কথা বলার ইচ্ছে হলো না। মেয়েটাকে সামান্য বাইরে আসতে বলতেই তার অস্বস্তি হচ্ছে, কিন্তু কেন? মেয়েটা তো তার বউ। আর মেয়েটা একবার জিজ্ঞেসও করলো না তাকে যে কি হলে সে ভালো থাকবে। আসলেই মেয়েটা পাষাণ। কিছুটা মন খারাপের স্বরে আনমনেই বলল, খাইনি, আপনি খেয়েছেন? হুম। ছোট্ট জবাব দিয়ে অদ্রিজা পুনরায় চুপ হয়ে গেল। কিন্তু রুদ্ধর এই নীরবতাই পছন্দ নয়। রুদ্ধ বলতে চাইল বাইরে আসার কথা, তার পূর্বেই অদ্রিজা নীরবতা ছিন্ন করে মিনমিন স্বরে বলে উঠল, শুনুন, আমাকে কাল এসে নিয়ে যাবেন? আসলে আমার এখানে। এতটুকু বলেই অদ্রিজা চুপ হয়ে গেল। সে এখন কি করে বলবে? তাকে ছাড়া এই বাড়িতে তার একটুও ভালো লাগছে না। অভিমান করার হলে সামনে থেকেই করবে। রুদ্ধ যেন ভাবনার চাইতে বেশি কিছু পেয়ে গেল। হঠাৎ করেই মন ফুরফুরে হয়ে গেল। ভাবতেই শান্তি লাগছে তার, যে মেয়েটা তার এখানেই থাকতে চাইছে না। নিজের উৎফুল্ল ভাবটাকে সামলে নিয়ে বউকে পরখ করতেই শান্ত স্বরে শুধালো, এত দ্রুত চলে আসবেন? কিন্তু আপনি তো বলেছিলেন অনেকদিন থাকবেন। কোথাও আমাকে মিস করেননি তো? অদ্রিজার উষ্টা খাওয়ার অবস্থা হলো স্বামীর কথা শুনে। লোকটা কি করে বুঝলো, নাকি অনুমান করলো? অদ্রিজা নিজের উৎকণ্ঠা লাজুক ভাব লুকিয়ে ব্যতিব্যস্ত স্বরে আওড়ালো, আসলে ও বাড়ির সবাইকে অনেক মিস করছি। সবাইকে ছেড়ে একা একা ভালো লাগছে না আমার এখানে। বউ তাকে ব্যতীত সবাইকে মিস করছে শুনে রুদ্ধর মনটা ভেঙে গেল। তবুও নিজেকে বুঝতিল মেয়েটা অন্তত বাড়ি তো ফিরে যেতে চাইছে, এটাই অনেক। তবে সুযোগ পেতেই তার হাতছাড়া করলো না। মিনমিন করে বলল, বাইরে আসেন অদ্রিজা। অদ্রিজা ভ্যাবাচাকা খেয়ে গেল। এত রাতে সে বাইরে কেন যাবে? কত রাত হয়েছে এখন? বুঝতে না পেরে শুধালো, বাইরে কেন যাব? আমার ভয় করে একা একা বাইরে যেতে। আপনার ভয় প্রশমিত করার জন্যই বান্দা আছে তো। একবার আসুন না বাইরে। অদ্রিজার মন যেন হঠাৎ বলে উঠল লোকটা তার বাড়ির কাছেই আছে। ভাবনা উদয় হতেই মনের ভিতর হুলস্থুল শুরু হলো। ফোন কানে নিয়েই দ্রুত বিছানা ছেড়ে নেমে দরজা খুলে দৌড় লাগালো বাইরের দিকে। মেইন দরজা পেরিয়ে এক পা এগুতেই আধারের মাঝেও স্বামীর গাড়িখানা স্পষ্ট দেখতে পেল। অদ্রিজার নিঃশ্বাস বেড়ে গেল হঠাৎ করে। লোকটা এত রাতে এখানে ছুটে এসেছে, খুব মিস করছিল বুঝি তাকে। ভাবতেই মন গহীনেই সুখের প্রজাপতি উঠতে শুরু করলো যেন। ধীর কদমে স্বামীর গাড়ির দিকে এগিয়ে এলো। রুদ্ধ বউকে বের হয়ে আসতে দেখেই দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। বউ ধীর কদমে এগোলেও সে দ্রুত কদমে এগিয়ে গিয়ে কোনো বাক্য ব্যয় না করে মেয়েটাকে টেনে শক্ত করে নিজের বুকে আগলে নিল। দুহাতে মেয়েটাকে এমন শক্ত করে ধরলো যেন মেয়েটাকে তার শরীরের সাথে পিষেই ফেলতে চায়। স্বামীর হঠাৎ কার্যে অদ্রিজা থমকে গেল। নিঃশ্বাস আটকে আসতে চাইল, কিন্তু কানে স্পষ্ট প্রবেশ করলো স্বামীর দ্রুত পদে চলা, বুকে ঢুকপুকা নিষ্কুঞ্জন। লোকটাও তার জন্য অস্থির হয়েছিল বুঝি। ইস, হঠাৎ করে তার কেমন খুশি খুশি লাগছে। স্বামীর আড়ালে নীরব হাসলো অদ্রিজা। রুদ্ধ যেমন হঠাৎ করেই বউকে জড়িয়ে নিয়েছিল, তেমন হঠাৎ করেই ছেড়ে দিল। যদি মেয়েটা খারাপভাবে নেয়, অস্বস্তি হয়, এই ভয়ে স্বামীর ছেড়ে দেওয়াতে কোনো প্রতিক্রিয়া দেখালো না অদ্রিজা। মুখ উঁচিয়ে স্বামীকে হালকা দেখে নিয়ে নরম কণ্ঠে শুধালো, এত রাতে এখানে কেন এসেছেন? বউয়ের প্রশ্ন শুনে রুদ্ধ কিছুটা ঘাবড়ে গেল। এখন কি বলে দেওয়া উচিত যে তাকে একটা পলক চোখের দেখা দেখতে এসেছি? সত্যিটা বলতে চাইল না। নজর এদিক ওদিক করে জবাবে বলল, আসলে মানে এদিকটা একটা কাজে এসেছিলাম, তাই ভাবলাম আপনাদের বাড়ি থেকে ঘুরে যায় আর কি। জবাব শুনে অদ্রিজা চাপা হাসলো। তার কেন এত হাসি পাচ্ছে আজ?
এই বুঝে পারছে না সে। নিচের দিকে তাকিয়ে হাসি আড়াল করে বললেও আপনি মিথ্যে বলছেন রুদ্ধ। রুদ্ধ অবাক হয়ে বইয়ের মুখপানে চোখ স্থির করলো। মেয়েটা কিভাবে বুঝলো এইসব? বিস্ময় নিয়েই শুধালো, কি করে বুঝলেন? যদি আপনি কাজে আসতেন তাহলে আপনার শরীরে শার্টের পরিবর্তে শুভ্র পাঞ্জাবি থাকতো। আপনার চুল ভেজা মানে আপনি বাসায় গিয়ে গোসল করেছিলেন। আপনি ব্যস্ততায় মাথার চুল আঁচড়াতে পর্যন্ত ভুলে গেছেন। শার্টের হাতা গোটাতে ভুলে গেছেন। এমনকি তার বোতাম পর্যন্ত খোলা। পায়ে এখনো বাসায় পরা সাধারণ জুতো। আপনাকে কখনো এত অগোছালোভাবে দেখিনি আমি কাজে যেতে। রুদ্ধ চোখ বড় আকার ধারণ করলো। মেয়েটা এখনো নিচের দিকে তাকিয়ে কোনো মতে একটু দেখেই মেয়েটা এত কিছু খেয়াল করেছে। বউয়ের কাছে ধরা পড়ে কিছুটা লজ্জা পেল রুদ্ধ, তবে ভালোও লাগলো এই ভেবে যে মেয়েটা তাকে খেয়াল করেছে এত গভীরভাবে। জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল, আর কিছু আড়াল না করে স্বাভাবিকভাবেই বলে উঠল, বাসায় যাওয়ার পর আর থাকতে পারিনি আপনাকে না দেখে, তাই ছুটে এসেছি। খুব ভুল করে ফেলেছে কি? লোকটা এমন করে বলছে কেন? অদ্রিজা চোখ তুলে স্বামীর চোখে স্থাপন করলো, স্বাভাবিক স্বরে বলল, ভালো করেছেন এসেছেন। আজ থেকে আমাকে কাল নিয়ে যাবেন। এখানে আর থাকতে চাই না। বউকে বারবার এক বুলি আওড়াতে দেখে রুদ্ধ কিছুটা ভাবুক হলো। বউয়ের কাছাকাছি এগিয়ে হাত বাড়িয়ে কপালে পড়া এলোমেলো কেশগুলো কানের পিঠে গুজে দিয়ে শুধালো, তমাল আপনার সাথে খারাপ ব্যবহার করেছে? কিংবা কিছু বলেছে? নাহলে যাওয়ার জন্য দোতল হয়ে আছেন কেন? ভাইয়া খারাপ কিছু বলেনি আর করেও নি। আসলে এখানে একা ভালো লাগছে না আমার থাকতে। ওখানে গেলে মেঘ আর ঈশানী আপুর সাথে সময় খুব ভালো কেটে যায়, তাই আর কি। বউয়ের কথা শুনে রুদ্ধ স্বস্তি পেল। রাত অনেকটা হয়েছে দেখে আওড়ালো, ঠিক আছে, কাল এসে নিয়ে যাব। এখন রুমে যান, আমি চলে যাব। লোকটা এত রাতে চলে যাবে, কিছুতেই সে যেতে দিবে না ভেবে তড়িঘড়ি আওড়ালো, আপনি এখন চলে যাবেন কেন? ভেতরে চলুন। রাত থেকে সকালে আমার সাথে নিয়ে যাবেন। রুদ্ধর এখানে থাকতে কোনো অসুবিধা নেই, তার তো আরো বউয়ের কাছাকাছি থাকতে পারলেই ভালো লাগে। মনে মনে হয়তো চাইলো বউটা তাকে এখানে রেখেই দিক জোর করে, কিন্তু শ্বশুর শাশুড়ি কি ভাববে সে এত রাতে এখানে এসেছে জানলে? মনের কথা মুখে প্রকাশ করে বলল, কিন্তু আম্মু আব্বু কি ভাববে এত রাতে এসেছে জানতে পারলে? স্বামীর অস্বস্তি লজ্জা সব ভালোই বুঝলো অদ্রিজা, কিন্তু স্বামীকে এত রাতে যেতে দিতে ইচ্ছে হলো না। তাই নিজেই আজ স্বামীর একটা হাত নিজের হাতে আঁকড়ে ধরে নিজের ঘরের দিকে অগ্রসর হয়ে বলে উঠল, কেউ কিছু মনে করবে না, বরং খুশিই হবে। থেকে যান আজ। বউয়ের কাজে রুদ্ধ দেখানোর মতো কোনো কারণ খুঁজে পেল না, হয়তো সে খুঁজে পেতেই চাইলো না। বউ তাকে নিজের কাছে রাখতে চাচ্ছে, তাহলে সে কেন চলে যাওয়ার সুযোগ খুঁজবে? বউয়ের সাথে ভেতরে প্রবেশ করলো। অদ্রিজা নিজের রুমে এসে স্বামীর হাতখানা ছেড়ে দিয়ে বলল, আপনি এখানে বসুন, আমি আসছি। বলেই রুদ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রুদ্ধ ভ্রুকুচকে বউয়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মেয়েটা কই যাচ্ছে? অদ্রিজা এসে আগে মেইন দরজা আটকে দিল। এত রাতে মাকে আর জাগাতে চাইল না, তাই নিজে কিচেনে গিয়ে স্বামীর জন্য ফ্রিজে রাখা খাবার গরম করলো, সাথে ডিম আর মাছ ভাজি করে একটা থালায় সুন্দর করে সাজিয়ে পুনরায় রুমে এলো। রুদ্ধ বিছানায় বসে বউয়ের অপেক্ষায় ছিল। বউকে খাবার নিয়ে আসতে দেখে উঠে এসে বউয়ের পাশে দাঁড়িয়ে শুধালো, এত রাতে খাবার এনেছেন কেন? অদ্রিজা খাবারের থালাটা টেবিলের ওপর রেখে দিয়ে জবাবে বলল, তখন বললেন আপনি খাননি এখনো। এখন দ্রুত খেয়ে নিন। সে সত্যিই রাতে খায়নি কিছু। এখন বউকে খাবার আনতে দেখে ক্ষুধা যেন বেড়ে গেল। বাদ না সেধে খেতে বসে গেল। রুদ্ধ যতক্ষণে খাওয়া শেষ করলো, অদ্রিজা ততক্ষণে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলো। খাওয়া শেষ হতেই পুনরায় সব কিচেনে রেখে এলো। রুমে ফিরে রুদ্ধকে শুয়ে পড়তে বলে নিজেও একপাশে শুয়ে পড়লো। মনে পড়ল লোকটা আলোতেই ঘুমাতে পারে না, তার ভয় কাটানোর ঔষধ এখন তার কাছেই আছে। তাই ভেবে বলল, লাইট অফ করে আসুন। চতুর রুদ্ধর মন যেন বুঝে গেল আলো বন্ধ হলেই মেয়েটা তার বুকে জায়গা করে নিবে। সুযোগ লুফে নিতে দ্রুতই আলোটা বন্ধ করে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তার ভাবনা সত্যি করে দিয়ে মেয়েটা সত্যি তার বুকে মাথা রাখলো। ভাবনা সঠিক হওয়াতে রুদ্ধর ঠোঁটের কোণে খুশির ঝিলিক ফুটে উঠল। মেয়েটাকে টেনে সুন্দর করে নিজের বুকের ওপর শুয়ে দিয়ে সে স্বস্তিতে নয়ন মুদে নিল। আজ আর পাখির ডাকা ভোরে নয়, বরং রাতে অনেকটা দেরিতে ঘুমানোর কারণে
ঘুমটাও ভাঙলো কিছুটা দেরিতে। চোখ মেলে বুকের ওপর বিড়াল ছানার মতো লেপ্টে পড়ে থাকা নিজস্ব রমণীকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটল রুদ্ধর। যেভাবে রাতে শুয়ে দিয়েছিল ঠিক তেমন করেই শুয়ে আছে এখনো। মেয়েটা তো কাল রাতে নির্বিঘ্নে তার বুকে ঘুমিয়েছিল। তাহলে কি মেয়েটার অভিমান শেষ হয়েছে, নাকি এখনো তা বহমান? জবাব পেল না। তবে মনে পড়ল সে এখন শ্বশুর বাড়ি আছে। ঘাড় ঘুরিয়ে ওয়ালে টানানো ঘড়িটার পানে তাকিয়ে দেখল সকাল 7টা বেজে গেছে। ইস, সে যদি এত বেলায় ঘুম থেকে উঠে বাইরে বের হয় তাহলে সবাই দেখে কি ভাববে? বিরক্ত হলো রুদ্ধ নিজের ওপর। কেন যে কালকে তড়িঘড়ি করে ছুটে এলো? আর এসেছে ভালো করেছে, আবার চলে যেত। বউয়ের কথায় কেন থাকতে হবে? বিরক্ত হওয়ার কারণে বউয়ের সুন্দর ঘুম সহ্য হলো না। ভাবদোষ মেয়েটা, কেন তাকে জোর করে রাখতে হবে? বউয়ের ঘুম ভাঙানোর জন্য ডেকে উঠল। আয় মেয়ে, চোখ খুলুন। বাইরে গিয়ে সবাইকে বলুন আপনার জামাই এসছে রাতে। কানের কাছে শব্দ পেয়ে অদ্রিজা চোখ মেলল। স্বামীর বুকে নিজেকে আবিষ্কার করে খানিকটা লজ্জা পেলেও সরে গেল না, বরং স্বামীর মুখপানে তাকিয়ে ঘুম ঘুম চোখে চেয়ে শুধালো। কি হয়েছে? কিছু বলেছেন আমায়? বউয়ের এমন সুন্দর স্বর শুনে আর মুখখানা স্পষ্ট দেখতে পেয়ে রুদ্ধর বিরক্ত কেটে গেল। বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে থেকে শান্ত স্বরে বলল। কিছু না, অনেক বেলা হয়েছে, উঠবেন না? অদ্রিজা জবাব না দিয়ে আড়মোড়া ভেঙে উঠে বসলো। জোরে একটা হামি ছেড়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। রুদ্ধর আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হলো না যেন। উঠলো যখন অদ্রিজা ওয়াশরুম থেকে বের হয়ে এলো তখন। উঠে নিজেও ফ্রেশ হয়ে এলো। অদ্রিজা তখন আয়নার সম্মুখে দাঁড়িয়ে নিজেকে ঠিকঠাক করতে ব্যস্ত। রুদ্ধ সেদিকে আর ধ্যান দিল না। এসেছে যখন তখন সবার সাথে দেখা করা জরুরি ভেবে রুম থেকে বের হলো। সবেমাত্র দরজা পেরিয়ে এলো তখনই সম্মুখে শাশুড়িকে দেখে থেমে গেল। ইস, এইভাবে সামনে পড়তে হলো বুঝি। তমালিকা বেগমও সকাল সকাল মেয়ের রুম থেকে জামাইকে বের হতে দেখে আশ্চর্য হলেন। কখন এলো ছেলেটা? মেয়েটা একবার ওনাদের জানালেও না। তবে তিনি খুশিও হলেন জামাইকে দেখে। রুদ্ধ অস্বস্তি কাটাতে আগে শাশুড়িকে সালাম দিল। আসসালামু আলাইকুম আম্মু। তমালিকা বেগম মুখে হাসি ফুটিয়ে সালামের জবাব দিয়ে শুধালেন। কখন এল বাবা? বাড়ির সবাই ভালো আছে তো তোমার? প্রথম প্রশ্নটা শুনে রুদ্ধ বোকা হেসে জবাবে বলল, সবাই ভালো আছে, এসছি কাল রাতে। এখান দিয়ে যাচ্ছিলাম তখন আপনার মেয়ে জানতে পেরে এত অনুরোধ করলো থেকে যাওয়ার জন্য যে মানা করতে পারিনি, এই আর কি। তমালিকা বেগম জামাইয়ের অস্বস্তি বুঝলেন না, তবে জবাব শুনে হাস্যবদনেই বললেন, ঠিক করেছে মেয়েটা, এসেছে খুশি হয়েছি খুব, কিন্তু এখনই চলে যাওয়ার কথা বলবে না কিন্তু। বলে তিনি তড়িঘড়ি সেখান থেকে চলে গেলেন। নতুন জামাই এসেছে বলে কথা, কত আয়োজন করতে হবে। শাশুড়িকে যেতে দেখে রুদ্ধ যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে জীবনেও এমন অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েনি, কিন্তু সে তো নিজের বউয়ের কাছেই এসেছে, তাহলে এত অস্বস্তি হবে কেন? আজব। রুদ্ধ ঘাড় এক এপাশ ওপাশ করতে গিয়ে চোখ পড়ল তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা বউয়ের পানে। মেয়েটা কখন এসে দাঁড়ালো আর এভাবে তাকিয়ে আছে কেন? রুদ্ধ হালকা ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে জিজ্ঞেস করলো। এমন করে তাকিয়ে আছেন কেন বেগম? প্রশ্ন শ্রবণ করে অদ্রিজার চাহনি স্বাভাবিক করে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার আগে বলে উঠল। এভাবে মিথ্যে বলা ঠিক না সাহেব। বলে মায়ের কাছে চলে গেল অদ্রিজা। রুদ্ধ বউয়ের যাওয়ার পানে তাকিয়ে ধীর কণ্ঠে বলে উঠল। মিথ্যে কই বললাম, আপনি তো আমাকে সত্যি অনুরোধ করেছিলেন থেকে যাওয়ার জন্য। অদ্রিজা কিছু শুনেও শুনল না। রুদ্ধ পুনরায় ঘুরে বউয়ের রুমে প্রবেশ করতে নিল। হঠাৎ চোখ পড়ল তমালের রুমের দিকে। ওই তো ছেলেটা রুম থেকে বের হচ্ছে। ছেলেটাকে দেখে দাঁড়িয়ে পড়ল রুদ্ধ। সেখান থেকেই ডেকে উঠল। এই শালা, কেমন আছো? হঠাৎ এমন সম্বোধন শুনে তমাল মুখ উঁচিয়ে তাকিয়ে সম্মুখে রুদ্ধকে দেখে অবাক হলো। এই বান্দা এত সকালে এখানে কি করে এলো? আর এটা কি ধরনের সম্বোধন? কাছে এগিয়ে এসে তেরা কণ্ঠে জানতে চাইল। এটা ডাক ছিল নাকি গালি ছিল? রুদ্ধ ঠোঁট বাঁকিয়ে প্রতি উত্তরে বলল, তুমি যেভাবে নেবে। তা বললে না কেমন আছো। তার বিষয়ে জানতে এত উৎসুক কেন এই লোক? কোথাও তার বর্তমান পরিস্থিতি জেনে যায়নি তো? কেমন একটা অনুভূতি হলো তমালের। দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল, তাই ব্যস্ত স্বরে জবাব দিল। ভালো আছি, আপনি কেমন আছেন? শ্বশুরবাড়ি এসেছে বলে কথা, খারাপ কি থাকতে পারে বলো? কিন্তু অনেক রাতে এসেছে তো, তাই তোমার জন্য কিছু নিয়ে আসতে পারিনি। তার জন্য আমাকে কিপটে ভেবো না কিন্তু।
তমাল তেজটা নজরে তাকালো রুদ্ধর পানে। লোকটা তাকে ঠিস মারলো নাকি সেদিনের কথা মনে রেখে? দিলে দিক, তার কি? সেও ওখান থেকে কেটে পড়ার আগে নিজেও বলে উঠল, কিপ্টে বিদায় রাতে লুকিয়ে এসেছেন যাতে কিছু কিনতে না হয়, না হলে দিনের আলোয় শ্বশুরবাড়িতে পা রাখতেন। বলেই দ্রুত পায়ে পুনরায় নিজের রুমে চলে গেল তমাল। তমালের ঠেস মারা কথায় কান দিল না রুদ্ধ। সেদিকে তাকিয়ে ছেলেটার মন পড়ার চেষ্টা চালালো। হয়তো পড়তে সক্ষমও হলো। কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে নিজেই বইয়ের রুমে ঢুকে পড়লো। চিন্তিত হয়ে বসে আছে তমাল। মাঝে মাঝে দাঁড়িয়ে রুমময় পায়চারি করে বেড়ালো, আবার পুনরায় বসে পড়লো। কি করবে কিছুই মাথায় আসছে না যেন। স্মরণ হলো 2 দিন আগের কথা। অদ্রিজা যেদিন এলো সেদিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের কাছে গেল কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। কিন্তু ঘটলো তার সাথে অদ্ভুত জিনিস। যারাই তাকে ফুসলিয়ে ফাসলিয়ে নিজেদের কাছে রাখতো, তারাই সেদিন মুখের ওপর বলে দিল আজ থেকে তার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সে তো শুরুতে ভেবেছিল ওরা মজা করছে, কিন্তু সময় পেরোতেই বুঝলো ওরা সবাই সিরিয়াস। হঠাৎ এমন করার কোনো মানে খুঁজে পায়নি সে। জিজ্ঞেস করেও কোনো জবাব পায়নি। এতদিনের বন্ধুত্বে ফাটল ধরায় কিছুটা খারাপ লাগলেও তত বেশি আমলে নেয়নি সে। কিন্তু সবাই তার কাছে হঠাৎ এতগুলো টাকা চেয়ে বসলো। সেদিন বাবার সাথে রাগ করে যাওয়ার পর খেলে অনেকগুলো টাকা হেরেছিল। এখন তাদের সব টাকাগুলো 5 দিনের মাঝে ফেরত দিতে বলেছে। এই অল্প সময়ে এতগুলো টাকা সে কই পাবে? অলরেডি 2 দিন পেরিয়ে গেছে, বাবার কাছেও চাইতে পারবে না। এখন কি করবে এই ভেবেই যেন চিন্তায় তার প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু কারোর সম্মুখে তা প্রকাশও করতে পারছে না। ভাবতে ভাবতে কিছু মাথায় আসতেই উঠে দাঁড়ালো। পুনরায় রুম থেকে বেরিয়ে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো মা বা কাউকে না দেখে বোনের রুমের সম্মুখে গিয়ে ওকে মারল। রুদ্ধ একাকী বিছানায় বসে ফোন চাপতে ব্যস্ত। দরজার পানে ফিরেও দেখল না সে, কিন্তু ঠোঁটের কোণ বাঁকিয়েই ডেকে উঠল, শালা সাহেব, ভেতরে আসুন। তমাল কিছুটা ঘাবড়ে গেল। হঠাৎ ডাক শুনে লোকটা তাকে দেখলো কিভাবে, আর হঠাৎ এত সুন্দর করে ডাকছে কেন? সে যাই হোক, সে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে ধীর কদমে ভেতরে প্রবেশ করলো। রুদ্ধ সম্মুখে দাঁড়িয়ে এদিক ওদিক ঘাড় বাঁকিয়ে মিনমিন করে বলল, আপনার সাথে কথা ছিল কিছু। রুদ্ধর হাসি কিছুটা প্রসারিত হলো, তবে তা তমালের আড়ালেই ফোনের দিকে চোখ রেখেই জবাব দিল ছোট্ট করে, বলো। আমার কিছু টাকা প্রয়োজন, দিতে পারবেন? কত টাকা লাগবে আর কেন লাগবে? রুদ্ধর এই নির্লিপ্ত ভাব দেখে তমাল বিরক্ত হলো, কিন্তু তার যে টাকা খুব করে প্রয়োজন, তাই লজ্জা বিরক্তি ভুলে ভনিতা না করে বলে উঠল, এই 50,000-এর মতো। ভাববেন না এটা বোনকে ভালোবাসার বিপরীতে চাইছি, আমার খুব প্রয়োজন। রুদ্ধ এবার ফোনটা পাশে রেখে দিয়ে তমালের পানে তাকালো নীরের চোখে। শান্ত স্বরে বলে উঠল, কারণ তো বললে না। অবশ্য বলেও লাভ নেই, কারণ তোমার বোন মানে আমার বউ বলেছে অহেতুক কাজে টাকা খরচ করতে না। ভবিষ্যতে বাচ্চা কাছে আসবে আমাদের, তাদের কত খরচ আছে তাদের জন্য গুছিয়ে রাখতে হবে। তো বলো, এত জনসেবা করলে চলবে আমার? তমালের চোখ বড় আকার ধারণ করলো। বোঝার চেষ্টা করলো বোন জামাই তার সাথে মজা করছে নাকি সিরিয়াস। সেদিন তো না চাইতেই তাকে এতগুলো টাকা ধরিয়ে দিল, আর আজ চাইলেও দিতে চাচ্ছে না। কী সব বলছে! তবে এভাবে টাকা চেয়ে আর না পেয়ে কিছুটা লজ্জা পেল। আর তো কোনো উৎস নেই যেখান থেকে সে নির্ভয়ে টাকা নিতে পারে। তাই অস্বস্তি ভুলে শেষ চেষ্টা করে আওড়ালো, আমাকে টাকাটা ধার দিন, আমি ফেরত দিয়ে দেব। তাহলে তো আর টাকাটা নষ্ট হবে না, তাই না? রুদ্ধ দুহাত বিছানার দুপাশে ঠেকিয়ে পেছন দিকে কিছুটা ঝুঁকে বসলো। ঠান্ডা চোখে তাকালো শ্যালকের পানে। এবার কিছুটা গম্ভীর স্বরে জানতে চাইলো, তা আমাকে টাকাটা ফেরত দেবে কিভাবে? কাজ করো কিছু? এতগুলো টাকা তোমার কাছে পানি ভাত মনে হয়? ভরসা করবো কি করে তোমাকে? তমালের কথা বন্ধ হয়ে এলো। শুষ্ক ঢোক গিল। নিজেকে আজ ব্যর্থ, অনেক ছোট মনে হলো। এটা তো ঠিক, তার কোনো ইনকাম সোর্স নেই। বাবার টাকা খরচ করবে না বললেও এখনও তো ওনার টাকাই খাচ্ছে সে। তমাল আর কথা বাড়াতে চাইলো না। লজ্জিত চিত্তে রুম থেকে বেরিয়ে যেতে চাইলো। রুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে পেছন থেকে বলে উঠল, টাকাটা দিতে পারি এক শর্তে। তুমি রাজি? তমালের পদযুগল স্থির হয়ে গেল। অবাক চিত্তে পেছনে ফিরে তাকালো। বোঝার চেষ্টা করলো তাকে কি শর্ত দিতে পারে, কিন্তু একটা সুযোগ পেয়ে তমাল পুনরায় এগিয়ে এসে শুধালো, কি শর্ত বলুন? জব খুঁজতে হবে তোমাকে। আপাতত আমি নিজে তোমাকে কিছুটা হেল্প করছি, কিন্তু ভালো কিছু তোমাকে করে দেখাতে হবে। ভালো কিছু করে আব্বু আম্মুকে দেখাতে হবে। বলো,
রাজি? আর হ্যাঁ, টাকাটা আমাকে অবশ্যই ফেরত দিতে হবে। তমালের বিস্ময় একটুও কাটল না। টাকা দেওয়ার বিনিময়ে এমন শর্ত কে দেয়? তার তো টাকা প্লাস ভালো একটা কাজও প্রয়োজন। তমাল এক বাক্যে রাজি হয়ে গেল। ছোট্ট করে অনুরোধের সহিত বলল, আমি রাজি, শুধু আব্বুকে বলবেন না প্লিজ। রুদ্ধ উঠে নিজের ওয়ালেট থেকে বের করে একটা কার্ড তমালের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই কোম্পানি থেকে ইন্টারভিউ দিয়ে নিজের কাজ দেখিয়ে জব পাওয়ার চেষ্টা করো। যদি ফেল হও তাহলে এই কার্ড দেখিয়েও জব হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এইটুকু বলেই থামল রুদ্ধ। তমাল কার্ডটা হাতে নিয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে রইল। রুদ্ধ পুনরায় বলল, ভুল করেও এসব খেলায় নিজেকে জড়াবে না। আমি কিন্তু এতটা ভালো নই যে তুমি বারবার অন্যায় করার পরেও আমি ক্ষমা করে দেব। জীবনে এমন কিছু করো যাতে নিজের পাশাপাশি অন্যরা ভালো হয়, ভালো মানুষ হও। কথাগুলো স্বাভাবিকভাবে শুনল তমাল। তবে সব কিছু সে কেমনভাবে নিয়েছে তা বোধ হয় সে নিজেই ভালো জানে। কথা বাড়ালো না আর কেউই। তমাল ঘুরে রুম থেকে বেরিয়ে যেতে নিল। রুদ্ধ তখনও দাঁড়িয়ে ছেলেটার যাওয়ার পানে তাকিয়ে। তমাল দরজা পর্যন্ত এসে আকস্মাৎ দাঁড়িয়ে পড়ল। হালকা ঘাড় বাঁকিয়ে তাকালো নিজের বোন জামাইয়ের পানে। কৃতজ্ঞতার স্বরে আওড়ালো, আপনাকে ধন্যবাদ ভাইয়া, আমাকে টাকাগুলো দিতে রাজি হওয়ার জন্য। সকালের সময়টুকুই শুধু শ্বশুর বাড়িতে ব্যয় করল রুদ্ধ। কাজের এত চাপ যে শ্বশুর শাশুড়ির অনুরোধ করার পরেও সে থাকতে সক্ষম হলো না। সকালের ব্রেকফাস্ট শেষ করেই বউকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে ছুটল। অদ্রিজা জানিয়েছিল কিছুদিন থাকবে, কিন্তু মেয়েটা 2 দিন থেকেই চলে যাচ্ছে। কেন জানে না, কিন্তু মেয়েটা চলে যাওয়ায় তমালিকা বেগম আর আরাফ সাহেব দুজনের মন খারাপ হয়ে গেল। তমালিকা বেগম বাড়িতে একা কাটায় বিধায় খারাপ বুঝি বেশি ওনারই লাগলো। কিন্তু কি আর করার, মেয়ের এখন বিয়ে হয়েছে বলে কথা। অদ্রিজা বরাবরের মতোই সেই গ্লাসের ফাঁক গলে বাইরের দিকে তাকিয়ে আছে। গাড়ির মধ্যে নীরবতা। রুদ্ধ ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে বউয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এত কি দেখে বাইরে। প্রশ্ন উদয় হতেই তা জিজ্ঞেস করলো। বাইরে কি দেখেন এত? স্বামীর প্রশ্নে বাইরে থেকে চোখ সরিয়ে স্বামীর পানে তাকালো। এটা তো তার অভ্যেস। কি দেখে তা সে নিজেও জানে না বোধহয়। আর এখন তো মন খারাপ লাগছে, তাই নির্নিমেষ তাকিয়েছিল বাইরের দিকে। স্বামীকে মিস করার চক্করে সে ফিরে তো এসেছে, কিন্তু এখন সে আম্মু আব্বুর জন্য মন পুড়ছে। কি এক জ্বালা। হতাশ শ্বাস ফেলে ছোট্ট এক জবাব দিল অদ্রিজা। তেমন কিছু না, এমনিতেই তাকিয়ে থাকতে ভালো লাগে আমার। কথাটা শুনে রুদ্ধ ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে উঠল, কোনো কারণ ছাড়া এমন করে আমার দিকেও তো তাকিয়ে থাকতে পারেন পাষাণ মহিলা। অদ্রিজা নিচের দিকে তাকিয়ে অন্য ধ্যানে থাকার কারণে স্বামীর বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনল না। রুদ্ধ পুনরায় বউয়ের পানে আর চোখে তাকিয়ে বলল, ভার্সিটি যাবেন? তাহলে নামিয়ে দিয়ে আসে। অদ্রিজা মাথা নেড়ে বলল, না, আমি বাড়ি যেতে চাই।